রাত 12টা ছুঁই ছুঁই। নরিন আফরোজ আজ বিছানা গোছাতে একটু দেরি করে ফেলেছে। ছেলেকে বিদায় দিয়ে রান্নাঘর পরিষ্কার করে তবে ঘরে এসেছে। তাই হুমায়ুন রহমান চেয়ার টেবিলে বসে একটি বই নিয়ে বসেছিল। বই পড়া কেমন হচ্ছে না জাস্ট একটু চোখ বোলার ছিল, বারবার একটার পর একটা ফিসটা উল্টা ছিল। আসলে কি যে করতে চাচ্ছে উনি নিজেও জানে না। খামখেয়ালি মনে বারবার ছেলেটার কথাই মনে পড়ছে। যাবার সময় শেষবার বলেছিল না গেলে কি নয়। ছেলেটার জন্য মন বড্ড আনসান করছে। হাত টাকাটা কি করে খাবে নিজেও ভেবেছে কয়েকবার, কিন্তু ওকে না পাঠালে যে হতো না। নূর যে ভীষণ আবেগী হয়ে পড়েছিল ওর প্রতি। এটা শুধুই বয়ঃসন্ধিকালের আবেগ নাকি সাদাপের প্রতি ভালোবাসা, উনি এর 7 দিনে পরীক্ষা করে দেখতে চান। তারপর না হয় জোর গলায় ফজলুর রহমানকে বলবো ওর মেয়েকে চাই। যদি নূরের ভালোবাসা এটা ভালোবাসা না হয়ে শুধুমাত্র বয়ঃসন্ধিকালের আবেগ হয়, তাহলে ওকে আরো সময় দিব বড় হওয়ার। সাদাফকে কোনো মতে বুঝিয়ে নিবে। এসব ভাবতে ভাবতে নরিন আফরোজের বিছানা গোছানো শেষ হয়ে গেল। বিছানায় বসে নরিন আফরোজ বলল, কি করছেন? বই তো পড়ছেন না, শুধু দেখি ফেস উল্টাচ্ছেন। কিছু নিয়ে কি ভাবছিলেন? হুমায়ুন রহমান চোখ তুলে তাকালেন নরিন আফরোজের দিকে। নরিন আফরোজ বিছানা গুছিয়ে মাত্রই বসেছেন। বয়স আর কতই হবে, 42। গুনে গুনে 14 বছরের ছোট হুমায়ুন রহমানের থেকে। হঠাৎ সাদাফের বলা কথা মনে পড়ে গেলে, আমার মাও তো ছোট ছিল, আপনি তো ছাড় দেননি। কথাটা ভেবে মুচকি হাসলো হুমায়ুন রহমান। বিয়ের দিনের কথা মনে পড়ে গেল হুমায়ুন রহমানের। আসলে খুব ছোট ছিল নরিন, আদর করে নুরিন বলে ডাকতো। এখন লজ্জায় আর নুরিন বলে ডাকা হয় না। অনেক সুন্দরী ছিল শুকনা, পুরো যেন নূরের মতো। তাই তো নূরের নামটা নুরিনের সাথেই মিল রেখেছিলেন হুমায়ুন রহমান। চেয়ার ছেড়ে উঠে বইটি ছোট টেবিলের উপর রাখলো। চোখের চশমাটি খুলে রেখে ধীরে ধীরে 1 পা 2 পা করে এগিয়ে আসলো নরিন আফরোজের সামনে। তারপর বিছানায় বসে নরিন আফরোজের হাতে হাত রাখলো, রেখেই তাকিয়ে বলল, তোমাকে কতদিন এই নামে ডাকা হয় না নুরিন, বলো তো? নরিন আফরোজ সাথে সাথে চোখ তুলে তাকালেন হুমায়ুন রহমানের দিকে। একরাশ লজ্জা যেন ঘিরে ধরল নরিন আফরোজকে। যেন মনে হলো সেই বিবাহিত জীবনের প্রথম দিনগুলোর কথা, যখন সাদাপ মাত্র পেটে এসেছিল। তখন পর্যন্ত নুরিন বলেই অনেক আদর করে ডাকতো, কত কিছু নিয়ে আসতো, ফুল জিলাপি, কত কিছু লুকিয়ে লুকিয়ে। ভীষণ করে মনে পড়ে সেই দিনগুলো নরিন আফরোজের। সংসারের চাপে এখন আর এসব কিছুই হয়ে ওঠে না। আপনার মনে আছে সাদাব যখন পেটে ছিল, 3-4 মাস হবে, একদিন রাতে জিলাপি খেতে খুব ইচ্ছে করলো। কোথা থেকে আপনি জিলিপি খুঁজে নিয়ে এসেছিলেন আমার জন্য। মনে আছে নুরিন, তবে আজ বায়না করো না, কাল এনে দিব। মুচকি এসে নরিন আফরোজের মাথায় হাত বুলিয়ে বলল হুমায়ুন রহমান। নরিন আফরোজ সনপনে নিজের মাথাটি এলিয়ে দিল হুমায়ুন রহমানের বুকে। তারপর বলল, কি করে 27 বছর পার করে ফেললাম, তাই না? এখনো মনে পড়ে সেই দিনই তো আপনার সংসারে প্রথম এসেছিলাম। এসে ঘরভর্তি মানুষ, পরিপূর্ণ যৌথ সংসার দেখে কতই না ভয় পেয়েছিলাম। না জানি কে আমাকে কিভাবে নেবে, না জানি কত কাজ করতে হবে, না জানি উঠতে বসতে কত বকা খেতে হবে। কিন্তু ভাগ্য করে একটা শ্বশুর শাশুড়ি পেয়েছিলাম, দেবর পেয়েছিলাম, যা পেয়েছিলাম। আপনাকে পেয়েছিলাম, কতটা ভাগ্যবতী ছিলাম আমি, তাই না? আর এখন তো আমার সাদা বিয়ের উপযুক্ত হয়ে গেছে, আমার আদরের লক্ষ্মী সোনাটা। 2 দিন পর ওর বিয়ে হবে, নাতিপুতি হবে, আমিও ছেলে মেয়ে নিয়ে ঘুরবো। কত স্বপ্ন আমার এখনো, জানেন? আমার মতো নূর ছোট্ট পায়ে লাল শাড়ি পরে টুকটুক করে সারা বাড়ি ঘুরে বেড়াবে। সাদাফের বউর জন্য যে আমি নূরকে ছাড়া কাউকে কল্পনা করতে পারি না। সাদাফের বাবা ফজলুরের সাথে কথা বলেন, যেভাবেই হোক নূরকে আমার সাদাফের জন্য চাই, না হলে যে হবে না। সেদিন শত চেষ্টা করে ঘন্টার পর ঘন্টা ঘুরে ঘরে যেমন আমার জন্য আমার সাদাফের জন্য জিলাপি নিয়ে এসেছিলেন, আজ আমাদের জন্য আমার সাদাফের জন্য নূরকে এনে দিন। আমি সাদাফের চোখে দেখতে পারি নূরের জন্য এক আকাশ সমান ভালোবাসা। ঠিক আছে, কথা বলবো, এখন ঘুমিয়ে পড়ো, বলল হুমায়ুন রহমান। কখন ঘুমিয়ে পড়ল হুমায়ুন রহমান নরিন আফরোজ ঠিক জানা নেই। তবে হঠাৎ ফোনের রিং শুনে ঘুম ভেঙে গেল হুমায়ুন রহমানের।
হুমায়ুন রহমান ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলো সাদাব ভয় পেয়ে গেলেন। সাথে সাথে ফোন রিসিভ করে বললেন, রাত বাজে 1টা, এত রাতে ফোন দিয়েছিস, কিছু হয়েছে বাবা? সাদাব বলল, তোমার ভাতিজি আদরের মেয়ে ফোন করে কান্নাকাটি করছিল, তাই তোমাকে জানানোর জন্য ফোন দিলাম। হুমায়ুন রহমান একটি দীর্ঘশ্বাস ছাড়লেন, তারপর নরিন আফরোজের দিকে তাকিয়ে বিছানা থেকে উঠে একটু সাইডে গিয়ে ধীরে ধীরে বললেন, কোন কালের শত্রুতা আমি করছিস তুই আমার সাথে? আর একটু হলে আমার হার্ট অ্যাটাক হয়ে যেত। এত রাতে ফোন আসছে, তোর কি হয়েছে এই ভেবে। আর এই কথাটি কি সকালে বলা যেত না? এত রাতে ফোন করে বলতে হয়? বাবা আমার প্রতি কি একটু দায়িত্ববোধ নেই তোর কুলাঙ্গার ছেলে? দায়িত্ববোধ আছে দেখে ফোন করেছি। এদিকে তোমার ছেলে বউ যে কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছে। শ্বশুর হিসেবে তোমার দায়িত্ব নেই? তুমি তো ঠিকই বউ নিয়ে ঘুমাচ্ছ মজা করে, আর আমাকে এত রাতে পাঠিয়েছো একা একা। এখন মশার কামড় খাচ্ছি আমি। রাত জেগে তোমার মেয়ের কান্না আমি একা শুনবো কেন? ঠিক আছে, গুড নাইট, এখন তুমি শান্তিতে ঘুমাও। হুমায়ুন রহমান, এটা কি সেই জিলাপি প্রভাব? নুরিন যে জিলাপি এনে খাওয়াতাম তোমাদের মা ছেলেকে, এই ছেলে যে এখন আমার সুগার লেভেল বাড়িয়ে দিবে। পরদিন সকালবেলা হোটেলে গিয়েও উঠল সাদাব। এর মধ্যে পথে 4বার ফোন দিয়েছিল নূর। থেকে থেকে খোঁজ খবর নিয়েছে সাদাব ঠিক আছে কিনা, রাস্তা কোথাও ক্ষুধা পেয়েছে কিনা, খেতে পারছে কিনা। হোটেলে এসে প্রথমে রুমের চারদিকে চোখ বুলালো সাদাব। অন্য কোথাও তেমন একটা ঘুম আসে না। যখন বিদেশে ছিল তখন সেটা ওর নিজের বাড়ির মতো হয়ে গিয়েছিল। এখন হঠাৎ করে হোটেলে এসে উঠে কেমন কেমন যেন লাগছে। শ্বশুরবাড়ি গুস্ত কিনা একটু। বিছানা টেবিল সে সবকিছু চেক করে দেখলো কোথাও কোনো ধুলাবালি আছে কিনা, পরিষ্কার পরিচ্ছন্ন কিনা। তারপর ব্যাগ থেকে কাপড় চোপড় বের করে ওয়াশরুমে গেল গোসল করার জন্য। গোসল করতে হবে, সারা রাত জার্নি করে শরীরটা কেমন ঘামা ঘামা লাগছে। টানা 10 মিনিট সময় নিয়ে গোসল করে ওয়াশরুম থেকে বের হলো সাদা। বের হতেই দেখলো বিছানার উপর মোবাইলটা জ্বলজ্বল করছে। বাসা থাকার কারণে সাউন্ড মিউট করে রেখেছিল, কিন্তু মোবাইল দেখে বুঝতে পারছে অবশ্যই নূর ফোন দিয়েছে। সাদাব সাথে সাথে হেঁটে এসে ফোনটি রিসিভ করে হ্যালো বলল। এখনো সাদাব শুধুমাত্র টাওয়েল পরা চুল মুছেনি। চুল বেয়ে টুপ টুপ করে গাল বেয়ে গলায় বুকে পানি পড়ছে। সাদাবের ক্লান্ত লাগছিল, শরীরটা এলিয়ে দিল বিছানায়। তারপর বলল হ্যালো, কিন্তু ওপাশ থেকে নূর চুপচাপ, শুধু ঘন ঘন নিঃশ্বাসের আওয়াজ পাওয়া যাচ্ছে। সাদাব বুঝল নূরের ভীষণ মন খারাপ, সারা রাত ঘুমাতে পারিনি হয়তো, এখন ঘুম পাচ্ছে। তাই সাদাব ধীরে ধীরে বলল, তোর নিঃশ্বাসের শব্দ যে আমাকে মাতাল করে দেয়। ইউ আর মাই ওন পার্সোনাল ব্র্যান্ড অফ হিরোইন, অনলি আই কনসার্ন ইউ। নূর সাথে সাথে জিজ্ঞেস করলো মানে? সাদাব মুচকি হাসলো, তারপর বলল, আজকে সারাদিনের মানে খুঁজে বের করবে, খুঁজে তারপর আমাকে জানাবে কি বুঝতে পেরেছিস। নূর সরল মনে প্রশ্ন করলো, যদি বুঝতে না পারে? সাদাব হাসলো, হেসে বলল, তাহলে আই উইল কনজিউম ইউ। নূর বলল, আর যদি পারি? সাদাব আবার বলল, তাহলে ইউ উইল কনজিউম মি। আচ্ছা এখন ঘুমা, সারা রাত জেগেছিলি, আমিও ঘুমাবো। ঘুম থেকে উঠে ফোন দিবি কেমন? বলল সাদাব। নূর ঠিক আছে বলে ফোন রেখে দিল। ফোনটি বালিশের পাশে রেখে ফোনের স্ক্রিনে একবার হাত দিল। আজ রাতে ফোনের স্ক্রিনে সাদাবের ছবি সেভ করেছে নূর। সাদাবের ছবিটি দেখতে দেখতে নূর ঘুমিয়ে গেল। আসলে সারা রাত চোখের পাতা এক করেনি নূর, ঘুমাতে পারেনি। বারবার শুধু সাদাবের কথা চিন্তা হচ্ছিল। যখন কাছে ছিল তখন আসলে বুঝতে পারতো না, কিন্তু দূরে গিয়েছে এখন যেন বুঝতে পারছে। চাইলে পাশের ঘরে আর সাদাব ভাইকে 1 সপ্তাহের জন্য পাওয়া যাবে না। নূরের এই চিন্তাটাই যেন কেমন মনের ভিতর বিচ্ছে বারবার। সকাল 10টা, নূর এখনো ঘুম থেকে ওঠেনি। স্কুল ছিল, সাদাব নেই, তাই আজ যাবে না, কাল থেকে ড্রাইভার নিয়ে যাবে। নরিন আফরোজ নুনের দরজা নক করছে, খুলছে না। নূর এখন গভীর ঘুমিয়েছে, টেরই পাচ্ছে না কেউ যে দরজা নক করছে। সামিয়া বেগম বলল, কি হয়েছে ভাবি? নরিন আফরোজ বলল, দেখ না, নূরকে এত ডাকছি উঠছে না, ও তো এরকম করে ঘুমায় না। সামিয়া বেগম বলল, হয়তো তাহলে রাত জেগেছে। নরিন আফরোজ বলল, ঠিক আছে, তাই বলে এত ঘুমাবে? মনে তো হচ্ছে সারা রাত ঘুমায়নি। কথাগুলো পাশে থেকে শুনতে পেল হুমায়ুন রহমান। হুমায়ুন রহমান তো জানে নূর কেন ঘুমায়নি সারা রাত, অন্য কেউ জানে না। তাই দরজার কাছে এসে বলল, ওকে ঘুমাতে দাও, রাত্রেবেলা ঘুমটুম আসেনি হয়তো, ডিস্টার্ব করো না, আর 1-1.5 ঘন্টা ঘুমাক, তারপর ওকে ডেকো। মনে মনে বলল, ঘুমাবি কি করে? একটু পর পর যে সাদাবের খোঁজ খবর নিয়েছে।
এদিকে নিজের রুমে আজকে বসে আছে ফজলুর রহমান, চিন্তায় পড়ে গেলেন। রাতের বেলা একটার দিকে ঘুম ভেঙে গেলে উনি নূরের দরজার কাছে এসেছিলেন। কাছে এসে শুনতে পেয়েছে নূর ফোনে কথা বলছে কারোর সাথে। কার সাথে কথা বলছে সেটা জানে না, দরজা লাগানো ছিল তাই অতটা শুনতে পায়নি। নূর কি কোনোভাবে সাদাফের সাথে কথা বলছিল নাকি অন্য কারোর সাথে? সাদাফের সাথে কথা বললে সমস্যা নাই, বাড়ির ছেলে, নিজের ভাইয়ের ছেলে। কিন্তু যদি অন্য কারোর সাথে কথা বলে থাকে আর এমনি যে সারা দিন সাদাফের জন্য পাগলামো করলো, এসব তাহলে কি ছিল? বুঝতে পারছেন না ফজলুর রহমান। সাদাফের মনে নূরের জন্য ঠিক কি ধরনের স্থান, কেমন অনুভূতি এখনো ফজলুর রহমান জানেন না। তবে ওনার মনে হচ্ছে হয়তোবা সাদাফ ভালোবাসে নূরকে। ছোটবেলা থেকেই তো ভালোবেসে কিভাবে সকলের সামনে নূরকে কোলে পিঠে করে মানুষ করেছে, সমস্ত দায়িত্ব নিজে পালন করেছে, এক কথায় নিজেই বড় করেছে নূরকে। ওনার এখনো মনে পড়ে সাদাব বিদেশে যেতে চাইছিল না, কত বাহানা করেছিল, কত রাগ, কত ঝগড়া করেছিল। শেষে এমন কি হলে সাদাব যাওয়ার জন্য এক পায়ে রেডি হয়ে গেল। নূর যে পুরোপুরি অভ্যস্ত হয়ে পড়েছিল সাদাপের প্রতি, তারপর ও নূরকে কিভাবে ফেলে গেল। ধীরে ধীরে নূর বড় হলো, সাদাপের প্রতি অভ্যস্ততা একটু একটু কমে আসলো। এখন আবার সাদাপের প্রতি চরমভাবে অভ্যস্ত হয়ে পড়েছে, বা এক কথায় বলা চলে আসক্ত হয়ে পড়েছে নূর। আচ্ছা, ভাইজান কি কিছু জানে? ওদের ব্যাপারে কথা বলবে বড় ভাইয়ের সাথে, মনে মনে ভাবতে লাগলো ফজলুর রহমান। এদিকে ড্রয়িং রুমে বসে বসে গেম খেলছিল সাইমন। রিমা ছিল রান্নাঘরে, সাইমনের জন্য কফি বানতে গিয়েছিল। বস, আবার কফি খাবে হুকুম করেছে কফি নিয়ে আসার জন্য। রিমা কফি এনে পাশে বসতে সাইমন বলল, আচ্ছা, বাসায় কেমন কেমন যেন সবার ভিতরে একটা চিন্তা মনে হচ্ছে। যখনই যাকে দেখি মনে হয় সে গভীর কিছু ভাবছে। তুই কিছু নোটিস করেছিস? রিমা বিরক্তি নিয়ে তাকালো সাইমনের দিকে। একটা মানুষ এত আলাবোলা কিভাবে হতে পারে? রিমা ছোট হয়েও বুঝতে পারছে কি ধরনের চিন্তা ভাবনা সবার মনে। ও কিছুই নোটিস করেনি। অফিসে সাদাফের কেবিনে বসে আছে হুমায়ুন রহমান। কিছু ফাইল রেখে গিয়েছিল যেগুলো হুমায়ুন রহমান দেখে সাইন করার কথা। ঠিক সেই মুহূর্তে কেবিনের ভেতরে প্রবেশ করলো ফজলুর রহমান। ছোট ভাইকে দেখে মুখ তুলে একবার তাকালেন, তারপর বললেন, কিরে, কিছু বলবি? ফজলুর রহমান সামনে এসে চেয়ার টেনে বসে পড়লেন, তারপর বললেন, কিছু জরুরি কথা ছিল। হুমায়ুন রহমান ছোট ভাইকে ভালো করে ছিলেন। যদি অফিসিয়াল কোনো বিষয় হতো তাহলে এরকম আমতা আমতা করতো না, হয়তো পারিবারিক বিষয় কোনো কথা বলতে চাচ্ছে কিন্তু পরিবারের বাইরে। তাই ফাইলটা বন্ধ করে তাকালেন ছোট ভাইয়ের দিকে। ছোট ভাইয়ের দিকে তাকিয়ে দেখলেন চেহারায় যেন চিন্তার ভাঁজ পড়ে গিয়েছে। চেহারা দেখে বোঝা যাচ্ছে রাত জাগা হচ্ছে, ঘুম হচ্ছে না ঠিক মতো। হুমায়ুন রহমান ভালো করে অবজার্ভ করলেন ছোট ভাইকে, তারপর বললেন, ঘুমাচ্ছিস না মনে হয়, কি হয়েছে বল আমাকে। ফজলুর রহমান বড় ভাইয়ের দিকে মুখ তুলে তাকালেন, তারপর টেবিলে দুটো হাত রেখে বললেন, সাদাপের ব্যাপারে কথা বলতে চাচ্ছিলাম। হুমায়ুন রহমান চুপ রইলেন, সহসাই চেয়ে রইলেন ছোট ভাইয়ের দিকে। ফজলুর রহমান আমতা আমতা করে বড় ভাইয়ের দিকে চোখলুত তাকিয়ে বললেন, আপনি সেদিন কেন বলেছিলেন ভাইজান সাদাব যদি নূরকে চায় তখন আমি কি করব? এই কথার মানে কি ভাইজান? ছোটবেলা যখন সাদাব নূরকে চেয়েছিল আমি ওর কোলে তুলে দিয়ে বলেছিলাম, হ্যাঁ নূর আজকে থেকে ওর। তখন ও কি হিসেবে চেয়েছিল আমি জানি না, আমি তো বোন হিসেবে ওকে দিয়ে দিয়েছিলাম, ওর পুতুল হিসেবে, ওর খেলার সাথী হিসেবে। কিন্তু বড় হয়ে সাদাব আসলে কি হিসেবে চাইবে নূরকে? সাদাব কি নূরকে পছন্দ করে, ভালোবাসে? হুমায়ুন রহমান মুচকি হাসলেন। হুমায়ুন রহমান ভালো করে জানেন ছোট ভাই চিন্তিত। সেদিনের পর থেকে গত 2 দিন ধরে ফজলুরকে অবজার্ভ করছে, দেখেছে ওর চিন্তিত চেহারা। ও কিছু একটা নিয়ে ভাবছে, খুব ভাবছে। এবং সে ভাবনাটা যে নূর ও সাদাবকে নিয়ে সেটি বুঝতে এক চুলো পরিমাণ ভুল হয়নি হুমায়ুন রহমানের। ভাইয়ের দিকে তাকিয়ে বলল, তোর মনে আছে যেদিন সাদাফের জন্ম হয়েছিল তুই কোলে নিয়ে কি বলেছিলি? ভাইয়া, আপনি ওকে জন্ম দিয়েছেন, কিন্তু ও কিন্তু সবসময় আমার ছেলে থাকবে। সেদিন আমিও বলেছিলাম যে সাদাব আজ থেকে তোর সন্তান। নিশ্চয় এটাও মনে আছে। সাইমন তো তোর সন্তান, অনেক পরে হয়েছে। জীবনে প্রথম ডাক তুই আমার সাদাফের মুখ থেকে শুনেছিস। সেই হিসেবে তোর বা আমার প্রথম সন্তান হিসেবে আমার বংশের
বড় সন্তান হিসেবে কিন্তু সাদাফ। আমি এও জানি আমি আমার সাদাফকে যতটা ভালোবাসি তুই তার চেয়ে এক চুল পরিমাণ কম বাসিস না। যেমনটা আমি নূরকে ভালোবাসি, তুই জন্ম দিলেও নূর কিন্তু আমার মেয়ে। আমি রিমা এবং নূরের মধ্যে কখনো কোনো পার্থক্য করিনি বললে ভুল হবে, পার্থক্য করেছি। যে কোনো কিছু, যে কোনো আবদার আগে আমি নূরেরটা পালন করেছি, তারপর রিমা। রিমা খুশি খুশি মেনে নিয়েছে ওকে ছোট বোন হিসাবে, আমার প্রথম প্রায়োরিটি হিসেবে। তাহলে সাদাব যদি তোর প্রথম সন্তানের মতো হয়ে থাকে, তুই বুকে হাত দিয়ে বলতে পারবি তোর কাছে কিছু আবদার করলে তুই ওকে না করতে পারবি? হুমায়ুন রহমান একটু থামলেন, থেমে আবারও বলতে শুরু করলেন, নূরকে কেন? আমি জানি আমার ভাইকে, আমি চিনি। ও তোর কাছে তোর জানটা চাইলেও তুই বিনা দ্বিধায় দিয়ে দিবি। তারপরে তুই জিজ্ঞেস করেছিস, একটি প্রশ্ন করেছিস, তার উত্তর আমি দিব। তবে আমি মুখ ফুটে উত্তর দিব না, তোকে একটা চাবি দিব, সেই চাবিটা দিয়ে এই ড্রয়ারটা খুলবি, খুলে তোর উত্তর তুই নিজেই খুঁজে নিবে। আমার ছেলে চাবিটা খুব যত্ন করে এক জায়গায় গুছিয়ে রাখে। ও ভালোভাবে হয়তো কেউ জানে না, কিন্তু আমি ওর বাবা। ওর প্রত্যেকটা রগে রগে আমি ওকে চিনি। ও যতটুকু যত্ন করে চাবিটা আগলে রেখেছে, ভিতরে কি আছে দেখলে তুই বুঝে যাবি, তোর প্রশ্নের উত্তর পেয়ে যাবি। বলে সাথে সাথে উঠে দাঁড়ালেন। দাঁড়িয়ে আলমারির একটি ড্রয়ার খুলে সে ড্রয়ার থেকে একটি বক্স বের করলেন। বক্সের ভিতর থেকে একটা চাবি বের করে সেই চাবিটা ফজলুর রহমানের হাতে দিয়ে বললেন, ওর টেবিলের ড্রয়ারটা খোল। ফজলুর রহমান হাতে চাবিটা নিলেন। চাবিটার দিকে তাকিয়ে ভাবলেন, সত্যি হয়তো আজ সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তাই চাবি নিয়ে এগিয়ে গেলেন ড্রয়ারের সামনে। এদিকে দুপুরের রান্নার আয়োজন করছে নরিন আফরোজ এবং সামিয়া বেগম। নরিন আফরোজের আজ মনটা ভীষণ খুশি। গতকাল রাতে হুমায়ুন রহমানের সাথে অনেকক্ষণ কথা বলেছেন। সংসারের চাপে আসলে স্বামী স্ত্রী একজন আরেকজনকে তেমন একটা সময় দিতে পারেন না। তবে গতকাল ওনার কি হয়েছিল কে জানে, অনেকক্ষণ কথা বলেছে, পুরনো স্মৃতি মনে করে হেসেছে দুজন। নরিন আফরোজের মুখটা খুশি খুশি দেখে সামিয়া বেগম পাশে দাঁড়িয়ে বললেন, ভাবি কে আজকে খুশি খুশি লাগছে, কি ব্যাপার? হঠাৎ এত খুশি খুশি, কারণটা কি শুনি? নরিন আফরোজ সামিয়া বেগমের দিকে তাকিয়ে বলেন, না রে, তেমন কিছু নয়। সংসারের চাপে আমরা তো স্বামী স্ত্রী একজন আরেকজনের সাথে সাংসারিক কথা ছাড়া যেন কথা বলা ভুলে গিয়েছিলাম। কাল অনেকক্ষণ দুজন কথা বললাম, নিজেদের পুরনো স্মৃতিগুলো মনে করলাম, এই তো। সামিয়া বেগম আহ্লাদে গদগদ হয়ে বললেন, ও তাই, এই কথা? কিছুদিন পরে দাদি হবে, মনে রাখবেন। এখনই চা রোমান্স করার করে নিন। পরে যখন ছেলের ঘরে নাতি নাতনি আসবে, পরে আর কোনো রোমান্স করতে পারবেন না। দিন ভরা তাদের পেছনেই দৌড়াতে হবে। বলে হেসে বলল সামিয়া বেগম। নরিন আফরোজ সামিয়ার দিকে তাকিয়ে বললেন, ও আচ্ছা, তা আমি দাদি হব আর আপনি বুঝি আরামে থাকবেন? ভুলে যায়েন না, আমার ছেলের ঘরে নাতিপুতি আপনার মেয়েকে দিয়েই আসবে। কথাটি বলেই দুই যায় একত্রে হেসে ফেলল। তারপর সামিয়া বেগম নরিন আফরোজকে জড়িয়ে ধরে বললেন, ঠিক বলেছ ভাবি। আসলে আমি চিন্তাই করতে পারি না আমাদের নূর একসময় মা হবে, আমাদের সাদাব বাবা হবে। আমরা এই অল্প বয়সে বুড়ো বুড়ি হয়ে গেলাম, তাই না? রাত বাজে 11টা। সাইমন একটু রিমার সাথে কথা বলার জন্য রিমার রুমের দিকে আসতেই শুনতে পেল রিমা ফোনে কার সাথে যেন কথা বলছে। সাথে সাথে মাথাটা গরম হয়ে গেল সাইমনের। সাথে সাথে দরজা ভিতরে ঢুকে দরজা চাপিয়ে বলল, কার সাথে কথা বলছিলি? রিমা স্মরণমূলে উত্তর দিল, বন্ধু। সাইমন বলল, ছেলে বন্ধু? রিমা সাইমনের দিকে তাকিয়ে বলে, কি সমস্যা তোর? ছেলে হোক আর মেয়ে হোক, দরকারেই তো ফোন দিয়েছে। অনেক সমস্যা। আমার ভুলে যাস না, তোর জন্য বিয়ে করা ক্যান্সেল করেছি আমি, তাই বউয়ের সব দায় দায়িত্ব তুই পালন করবি। বলেই সাইমন রিমার বিছানায় গিয়ে চট করে শুয়ে পড়ল। রিমা দাঁড়িয়েছিল ড্রেসিং টেবিলের সামনে, চুল বাঁধছিল। বলল, আরে এখানে ঘুমাচ্ছ কেন? যা নিজের রুমে যা। যাও। সাইমন বলে, এই মুহূর্তে যাওয়ার মুড নেই, মাথাটা ধরেছে খুব, মাথায় একটু বিলি কেটে দে, চুলে তেল দিয়ে দে। পারবো না আমি, যাও নিজের রুমে যাও, বলল রিমা। সাইমন অবাক হয়ে বলল, তোর ভাই তো ঠিকই আমার ছোট্ট বোনটাকে দিয়ে মাথায় তেল মালিশ করায়, তুই কেন আমার মাথায় তেল দিবি না? আজকে এটা শোধ হবে। তোর ভাই যেমন আমার বোনকে খাটায়, তুই আমার এখন থেকে প্রতিদিন মাথায় তেল দিয়ে দিবি। সাহস থাকে তো এই কথাটা ভাইকে গিয়ে বল, ভুলে যেও না আমার ভাই তোমারও বড় ভাই, বলল রিমা। সাইমন
আবার বিছানায় গায়েলি দিয়ে বলল, এখানেই তো ঠিকই গিয়েছি, চাইলেও কিছু বলার উপায় নেই, বড় ভাই বলে কথা, কিন্তু তোর উপরে তো শোধ তুলতে পারবো। এক্ষুনি চুলে তেল দিয়ে দে, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে রিমা। দিব না, কি করবে বলল রিমা। সাইমন একবার তাকালো রিমার দিকে, সাথে সাথে উঠেই রিমাকে হাত ধরে টেনে বিছানায় ফেলে দিয়ে বলল, সেদিন শোধটা আজকে নিব। রিমার লজ্জার সাথে সাথে চোখ বন্ধ করে ফেললো, জোরে জোরে শ্বাস নিচ্ছে রিমা। এভাবে হুটহাট সাইমন রিমাকে ছুঁয়ে দিলে রিমা যেন লজ্জায় থতমত খেয়ে যায়, আর কিছু বলতে পারে না। সাইমন তাকিয়ে রইল রিমার দিকে, তারপর ঘুর লাগা কণ্ঠ বলল, তোকে এভাবে দেখে একটু ছুঁয়ে দিতে ইচ্ছে করছে। রিমা, দিব? অল্প একটু, বেশি না। রিমার সাথে সাথে দুই হাত দিয়ে নিজের মুখ ঢেকে ফেলল। সাইমন যেন অনুমতি পেয়ে গেল। রিমার হাত দুটো নিজের হাতে আঙ্গুলের ভাঁজে নিয়ে রিমার ঠোঁটে হালকা একটু খরচ দিল। তারপর রিমার দিকে তাকালো, তাকিয়ে বলল, আর একটু দেই প্লিজ, বলে আর অনুমতির অপেক্ষা করলো না। সাইমন রিমার ঠোঁটে নিজের ঠোঁটে মিশিয়ে দিল। পরম ভালোবাসার সাথে চুমু খেতে লাগলো সাইমন। এদিকে রাত 11:30 বাজে। সাদাব সব কাজকর্ম শেষ করে হোটেলে ঢুকেছে 10টায়। হোটেলে এসেই কাপড় চোপড় চেঞ্জ করে গোসল করে ফ্রেশ হয়ে মাত্র শুয়েছে, তবে ঘুমায়নি। সাদাব জানে ঘুমানোর আগে নূর আরেকবার ফোন দেবে। চলবে তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।